গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা। চলে এসেছি লিকার চা আর মুড়ি নিয়ে। এই দেখো মুড়ি, আজকে মুড়ি বাদাম একসাথে ভেজে খাচ্ছি। আজকে তো সোমবার, তো পেঁয়াজ টেয়াজ এর মধ্যে কিছুই দিইনি, জাস্ট বাদামটা ভেজেছি, চানাচুর নিয়েছি। হুম হুম বাড়িটা টেনে নাও, তার সাথে লিকার চা। হ্যাঁ, দেখতে হবে না, আগে কাচের কাপটা ছিল, তারপর তো ওই কাপটা ভেঙে গেল। এটা কেনার পরে এখন আর দেখা যাচ্ছে না যে কি আছে এর মধ্যে। চাটা দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। সকালবেলা না চাটা একটু ভালো না হলে একদম হয় না। মাঝে মাঝে লিকারটি আমি খুব একদম যাচ্ছা তাই করে দিই, খুব একটা ভালো করতে পারি না। খুলে দিলাম একটু স্লাইডারটা, ভালো করে হাওয়া ঢুকুক। আর এই দেখো বয়মে, এটা কি বলতো, ক্রিম রোল। ছোটবেলায় যখন স্কুলে যেতাম না, এরকম রাস্তার দোকানে বয়মের মধ্যে এরকম ক্রিম রোল রাখা থাকতো, চায়ের দোকানে থাকতো, মুদি দোকানে থাকতো, এরকম ক্রিম রোল রাখা থাকতো। এর থেকে বড় বড় থাকতো ক্রিম রোলগুলো, আমরা আবার কিনে কিনে খেতাম। এক একটা ক্রিম রোল 5 টাকা করে নিয়ে এসেছি। আগের দিন টপিং টাউন দিয়ে দেখালাম না, আমি এগুলো খেতে খুব ভালোবাসি, খুব ভীষণ। স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে ফেরার সময় এরকম ক্রিম রোল, এগুলোর সাথে যে কি স্মৃতি। আমরা 90 দশকেরই তো, তাই না? আমরা 90 দশকেরই। আমরা 90 দশকের, অনেক স্মৃতি আমাদের কাছে। আমরাই একমাত্র হয়তো সেই জেনারেশন যে মোটামুটি সব কিছু দেখেছি, তাই না? আমি মানে মাদার টেরিসাকে দেখেছি, ওনার তখন সে একদম মৃত্যুর সময়, কিন্তু ওনাকেও দেখেছি উনি যখন বেঁচে ছিলেন। ফোন ছাড়া কীভাবে সময় কাটাতে হয় জানি, খেলাধুলা করেছি। যদিও এখনও বাচ্চাদের, আমাদের তো এখানে দেখি বাচ্চাদের খুব সুন্দর ওরা খেলাধুলা করে, কিন্তু আমাদের খোলা মাঠ সেগুলো ওদের নেই। ছোটো ছোটো জায়গা, খোলা মাঠে খেলেছি। আর আমাদের না বাড়ির সাথেই একদম মাঠ, আমাদের বাড়ির সঙ্গে একদম লাগানো মাঠ পিছন দিকে। ওইখানে প্রত্যেক বছর খেলা হতো। আমি তো ছোটোবেলায় খেলায় নামও দিতাম, আবার আমি প্রাইজও পেয়েছি। আমি রানে মানে দৌড়তে আমি খুব ভালো ছিলাম। প্রত্যেকবার আমি থার্ড প্রাইজ তো পেতামই, ফার্স্ট হতে পারতাম না। ইভেন আমাদের স্কুলের ওখানেও সব বড় বড় সব খেলোয়াড়দের সাথেও খেলেছি। আমাদের ওখানে মাঠ আছে না, কি যেন বলে ওটাকে, স্পোর্টিং মাঠ। ওখানে সব একদম খেলোয়াড়রা রয়েছে, ওখানে তো সব শেখায়, ক্রিকেট খেলা, এই খেলা ওই খেলা, তো ওখানে সব স্পোর্টস হয়। আমি এত ভালো খেলতাম, এত ভালো দৌড়াতাম, আমাকে কতবার বলেছে তুমি এখানে জয়েন করো, করিনি। তো ওরা তো ওখানে শিখতো, আমি ওদের সাথে খেলে একেবারে সেকেন্ড হয়ে গিয়েছিলাম। ফাইনালে উঠতে পারিনি গো, ফাইনাল ওদের সাথে খেলে জিততে পারিনি। তখন আমাকে ওই মাঠের থেকে বলেছিল, স্পোর্টিং মাঠ থেকে, তুমি এখানে জয়েন করো, তুমি এত ভালো দৌড়ো। তো এই হচ্ছে ব্যাপার, খোলা মাঠ সব কিছু আমরা পেয়েছি। সন্ধ্যেবেলা মাঠে গিয়ে বসে থাকতাম, যখন এরকম গরমকাল, খুব গরম, বৃষ্টি টিষ্টি হচ্ছে না, খোলা মাঠে গিয়ে বসে আছি, গল্প করছি। সন্ধ্যেবেলা সবাই সবাই সবার বাড়ি থেকে চলে এসছে, আশেপাশের বাড়ি থেকে সবাই মাঠে বসে বসে আড্ডা মারা, গল্প করা। এটা মনে হয় সেই সময়টাই হতো, এখন আর এই জিনিসগুলো নেই। অয়ন খুব রেস্ট্রিকশানে বড় হয়েছে, আমি কিন্তু খুব রেস্ট্রিকশানে বড় হয়নি। হ্যাঁ, মারাত্মক রেস্ট্রিকশান, ঘর থেকে বেরোতে দেবে না, ওরকম না। আমার মা এমনিতে কখনো কিছু বলতো না, খুব বেশি বাড়াবাড়ি দুষ্টুমি করলে তখনই একমাত্র বলতো, তুমি কখনো মাঠে গিয়ে বসা। অয়নের অ্যালাউ ছিল না গল্প করা, কিন্তু আমাদের এগুলো ছিল। সন্ধ্যেবেলা গিয়ে মাঠে গিয়ে বসা। মা যেত না, মা কখনো যেত না। আমি, দিদি ভাই, আমার সব বন্ধুরা, আবার বলে দিতাম যে আসবি কিন্তু ফোন করে। তখন তো বাড়িতে ল্যান্ডলাইন, মোবাইল টোবাইল তো নেই। আমাদের টাইমটা একটা অন্য টাইম ছিল একদম। আমরা ছোটো ছোটো জিনিসে কত আনন্দ পেতাম বলো। তোমাদের একটা মজার গল্প করি। আমার যখন একদম ছোটোবেলায় না, আমার যখন এক বেস্ট ফ্রেন্ড হয়েছে স্কুলে, তখন আমি 7-8-এ উঠে গেছি, নতুন ক্লাস। তো ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে স্কুলে।
খুব ভালো বন্ধুত্ব হয়েছে। তখন আমাদের আমাদের বন্ধুত্বটা না খুব ছেলে মানুষই, খুব অন্যরকম ছিল। তো একটা ছোট্ট একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, কেউ কোনো বাজেভাবে নিও না। দুজনে হেভি বন্ধুত্ব হয়েছে। ওরা হচ্ছে চ্যাটার্জি, আমরা হচ্ছি বক্সি, বক্সি ফ্যামিলি আমরা। তো এমনি গল্প হচ্ছে, এ হচ্ছে, তখন ছোটোবেলা হয় না এটা ওটা সেটা। তো একদিন ওদের বাড়িতে নেমন্তন্ন করেছে, তুই আমার খুব ভালো বন্ধু, তুই আমাদের বাড়িতে যাবি। ঠিক আছে, তোদের বাড়িতে আমি যাবো। তো সকালবেলা গেছি একদিন ওদের বাড়িতে, রোববার দেখে। তো ওদের বাড়িতে সকলের সাথে আলাপ করছি, আমি একাই গেছি। পাড়ার, এই পাড়া থেকে ওই পাড়া, দুজন মিলে গল্প করছি, এ করছি। তো ওর বাড়িতে আবার দাদুকে বলছে, দাদু জানো, ও তার মধ্যে স্কুলের মধ্যে না কথা হয়েছে, আমাকে স্কুলে বলছে যে তোকে না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, খুব আনন্দ লাগছে। আমি বলছি তুইও আমার বেস্ট ফ্রেন্ড। বলছে আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবি না তো? আমি বলছি কি কি জিজ্ঞেস করবি কর। বলছি তোদের বাড়িতে তোরা কি সিপিএম না কংগ্রেস রে, জিজ্ঞেস করছে আমাকে। তো বলছি আমাদের বাড়িতে আমি যতদূর জানি সিপিএম, এই নামটা আমাদের বাড়িতে খুব ওঠে, তো আমরা হচ্ছে সিপিএম। কি আনন্দ পেয়েছে, বলছে তাহলে তো তুই আমার একদম পুরো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এবার আমি ওদের পরের দিন রোববার দিন আমাকে নেমন্তন্ন করেছে, আমি ওদের বাড়িতে গেছি। ও দাদুও রয়েছে, ও দাদুই কিন্তু খুব রাগী, রাশভারী। কিন্তু ওদের বাড়িতে দাদুর কথাই সব, মানে শেষ কথা, মানে এরকম একজন। তো দাদু এসে বলে চলো দাদু, চলো দাদু, আলাপ করতে যাবে, আমার বেস্ট ফ্রেন্ড এসছে, বেস্ট ফ্রেন্ড এসছে, জানো ওরা হচ্ছে সিপিএম বাড়ি, সিপিএম, ওরাও সিপিএম করে। তখন আমাদের মধ্যে এরকম বন্ধু, বললাম বাবা সিপিএম করলে কি হয়? বলছে না, তোরাও সিপিএম আমরাও সিপিএম, তাহলে আমরা খুব ভালো বন্ধু, তাহলে আমরা পুরো বেস্ট ফ্রেন্ড। ওর দাদু কি হাসছে। তো আমাদের সেই মানে ছোটোবেলার এই যে জিনিসগুলো, যে আমরা সেই সময় কত সহজ সরল ছিলাম, কে সিপিএম কে কংগ্রেস কিছুই বুঝতাম না, কিন্তু এইটুকু বুঝতাম যে আমরা একটা পার্টিকে কতটা বিশ্বাস করতাম বা কতটা তার মধ্যে ইনভলভ হতাম। আমরা অত ছোটো ছোটো, তখন ক্লাস 7-এ পড়ি, তার মধ্যে আমরা বলছি, মানে আমি বলছি না, ও বলছে যে তুই সিপিএম করিস, মানে আমি ঠিকঠাক বেস্ট ফ্রেন্ড চুজ করেছি, যে আমরা একই একই ইসের, তুইও সিপিএম আমরাও সিপিএম। ওর বাড়িতে সবাইকে বলছে জানো আমার বেস্ট ফ্রেন্ড, কেন জানো, ওরাও সিপিএম আমরাও সিপিএম। সেই ছোটোবেলার এই জিনিসগুলো আমার এখনও এটা মনে আছে। আমাদের ছোটোবেলাটা খুব অন্যরকম গেছে, অনেকদের সময় আবার হয়তো একটু অন্যরকম গেছে। এখন যখন মাঝে মাঝে ফেসবুকে আসে না, এটা ওটা দেখায়, সেই 90 দশকের এই অ্যাড আসতো টিভিতে, ওই অ্যাড আসতো, ওগুলো দেখতে না হেভি লাগে। আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ আমাদের সময়গুলো এরকমই ছিল, আমরা এই জিনিস ইউজ করতাম, সেই পেন, পার্কার পেন, কালির পেন, কালিতে চুবিয়ে চুবিয়ে, সেটাও আমরা ইউজ করেছি ছোটোবেলায়, একদম ছোটোবেলায়, তখন 1-2-তে পড়ি। আমি কিন্তু ছোটোবেলায় জুডো শিখেছি জানো, আমাদের ওখানে জুডো ক্লাস হতো, তো সেই সময় ভর্তি হয়েছিলাম জুডো ক্লাসে, মহাজাতির ওইদিকে। ওখানে জুডো শিখতে যেতাম, ক্যারাটে, জুডো, এগুলোও শিখেছি আমি, সব কিছু শিখেছি। নাচ শিখেছি, ভারতনাট্যম শিখেছি, কত্থক শিখেছি, ক্লাস 9 অবধি শিখেছি, তারপর ছেড়ে দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা এলো, ছেড়ে দিলাম। 4th ইয়ার অবধি আমি করেছি, কত্থকও করেছি 4th ইয়ার, ভারতনাট্যমও করেছি 4th ইয়ার। আমরা শিখতে যেতাম ব্যারাকপুরে, শাহানা বলে ওখানে একটা স্কুল ছিল, আর আমাদের গুরুজি ছিলেন প্রদীপ্ত নিয়োগী, উনি ছিলেন আমাদের গুরুজি, ওনারই সেই আমরা শিখতাম। আর আমাদের শেখাতো রাজাদা, যে আমার স্যার ছিল, তিনি হচ্ছে রাজাদা। তো আমি ওখানেও শিখতে গিয়েছি ব্যারাকপুরে, কোর্টের ওখানে নেবে কিছুটা হেঁটে গেলেই ওই স্কুলটা পড়ে, শাহানা। ওখানে হচ্ছে সব পাঞ্জাবি স্টাইলের চুড়িদার, রেড কালারের প্যান্ট আর হোয়াইট কালারের চুড়িদারটা, আর ওড়নাটাও হচ্ছে রেড কালারের। তো আমিও ওখানেও শিখেছি। তো আমার ছোটোবেলায় মোটামুটি আমি সবই শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি, কিন্তু কোনো কিছুকে লাইফে অ্যাপ্লাই সেভাবে করতে পারিনি, যা শিখতে ভালো লেগেছে তাই শিখেছি। আর আজ দেখো কোথায় এসে বসে আছি, ব্যারাকপুর, ওখানে আমি নাচ শিখতে যেতাম, আমাদের রোববার ক্লাস থাকতো, সকাল আমাদের 8টা থেকে ক্লাস থাকতো। তো আমি সকাল 7টা, 7:30টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আমার মনে আছে আমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে 78 বাসটা ধরতাম, আমার দিদিভাইও যেত, আমার দিদিও যেত, দিদিও নাচ শিখতো। তো ওখানে না রাস্তায় তেঁতুল গাছে ভর্তি ছিল, রাস্তার ধারে ধারে একদম তেঁতুল গাছ, নিয়ে না আমরা বাড়িটা সামনের দিকে, তেঁতুল গাছের রাস্তাগুলো ভর্তি থাকতো, আর রাস্তায় পুরো তেঁতুল পড়ে থাকতো, পাকা পাকা তেঁতুল। তো আর আমাদের যখন নাচ শেখা হয়ে যেত না, আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে গিয়ে বসতাম, ওখানে ঘাট ছিল মঙ্গল পাণ্ডে ঘাট, ওখানে গিয়ে আমরা বসতাম, হেভি মজা লাগতো, হেভি ভালো লাগতো। ওই সময়গুলো যে কি সুন্দর ছিল। আবার মাঝে মাঝে ওখানে আবার লঞ্চ ছাড়তো, ওই লঞ্চই বলে ওগুলোকে, নৌকো, বটবটি ছিল, লঞ্চই ছিল।
ওগুলোতে করে এপার থেকে ওপার হতাম। আমার মনে আছে 5 টাকা করে ভাড়া ছিল, এপার থেকে ওপারে নিয়ে যেত। এমনি ঘুরতাম, ঘুরে ঠুরে বাড়ি ফিরতাম। আর সব মিলিটারিদের, সব বড় বড় যে মিলিটারি মানে ইসে যারা রয়েছেন, কর্নেল কর্নেলই তো বলে, সব মিলিটারি কর্নেল, ওখানে সব কোয়ার্টার ছিল। তো ওনাদের বাড়িতে যেতাম। এক একটা বাড়ি না দেখতে এত সুন্দর, মানে কি বলবো, কটেজ, আর সামনে ফুলের বাগানে ভর্তি। আমি না মাঝে মাঝে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম হা করে, দেখে দেখে ভাবতাম এত সুন্দর কটেজ, এত সুন্দর বাড়ি, ইস আমি যদি কখনো এরকম বাড়িতে থাকতে পারি, ইস আমি যদি এরকম বাড়িতে কখনো ঢুকতে পারি, কি ভালো লাগতো। ওই দিনগুলো না খুব মনে পড়ে, মাঝে মাঝে খুব মনে পড়ে আমার ছোটোবেলার ওই টাইমগুলো। তারপর যখন মাধ্যমিক পরীক্ষা আসলো, ক্লাস 10-এ উঠলাম, তখন আমি নাচ গান একসাথেই ছেড়ে দিলাম। তার আগে আমি নাচ গান দুটোই একসাথেই করেছি, ভারতনাট্যমও শিখেছি, কাথকও শিখেছি, গানও শিখেছি। মা মানে পুরো এঙ্গেজ করে দিয়েছিল আমাদের লাইফটা, অন্য কোনো কিছুর মধ্যে যেন না বুঝতে পারি, সারাদিন যেন এই নিয়ে থাকি। আর সারাদিন সত্যি আমরা সেগুলো নিয়েই থাকতাম। তারপর দিদিরও বিয়ে হয়ে গেল। আমার এখানে একটা বিস্কিট ছিল, খেয়েছো? দিদিরও বিয়ে হয়ে গেল, আমারও মাধ্যমিক পরীক্ষা এসে গেল, আর ব্যাস নাচ টাচ আর হলো না। কিন্তু ওই সময় ওইখানে যে আনন্দ করা, ওই যে টাইমগুলো, বেস্ট টাইম, লাইফের বেস্ট টাইম। কিন্তু আমার না বিশেষ করে ছোটোবেলা থেকেই কোনো কিছু, এই যে কোনো কিছুর প্রতি না, মানে এখনকার দিনের ছেলে মেয়েদের দেখি সব কিছুর প্রতি ওরা কত ফোকাসড, ওরা সব জানে যে কোনটা নিয়ে কী করব, গানটা নিয়ে এগোবো বা নাচটা নিয়ে এগোবো, জীবনের নাচ গান এগুলো নিয়ে কিছু লাইফে করব। আমাদের মধ্যে না, আমি বিশেষ করে আমার মধ্যে সেই জিনিসগুলো একদমই ছিল না, কখনো ছিল না। মেয়েটা একটা খাও, আমি একটা খাই। মাও বলতো সেই সময়, তোরা এগুলো নিয়ে কিছু একটা করতে পারতিস, নাচ শিখলি, গান শিখলি, কিছুই করলি না। এখন খুব আফসোস হয়, এখন খুব আফসোস হয় যে হ্যাঁ সত্যি তো এগুলো নিয়ে কিছু করতে পারতাম। চাকরি চাকরি চাকরি, এটা ওটা, চাকরিও তো সেরকম করতে ইচ্ছা হলো না, কিন্তু লাইফে নাচ গান এগুলো নিয়ে এগোনো যেত। তবে তখন তো টিভিতে ওই সারেগামা পা এগুলো তো আসতো না, ওগুলো যদি থাকতো তাহলে হয়তো মনে হতো হ্যাঁ এগুলো কিছু করবো একটা, এগুলোতে যাবো, কোনো কিছু কম্পিটিশনে নাম দেবো। কিন্তু সেগুলো সেই উদ্যোগ, সেই না একদমই ছিল না, একদমই না। ছোটোবেলাটা বলো, লাইফ বলো, আমি অনেক কিছু কিন্তু একদম মানে কি বলো মিস করে গেছি। এগুলো আমার খুব হয়েছে লাইফে। যদি বলো আফসোস হয়, একটু একটু আফসোস হয়, কারণ আমার কত্থক ডান্সটা খুব ভালো লাগতো। আমি ফিউচারে কত্থক ডান্সটা নিয়ে খুব এগোতে চেয়েছিলাম, কিন্তু করাই হয়নি, আর শেখাই হয়নি। তারপর আমাকে একজন স্প্যানিশ বাজানো, আমি মানে স্যার আসতেন বাড়িতে, আমার খুব ইচ্ছে হলো স্প্যানিশ বাজানো শিখবো, সেটাও শিখলাম। সেটা অবশ্য অনেকটা ছোটোবেলায় শিখেছি, তখন একদম ক্লাস আমি 7-8-এই পড়ি, তখন আমি স্প্যানিশ বাজানো শিখেছি। 7-এ পড়ি না, 8-এ পড়ি। 8 থেকে খুব ইচ্ছে হলো আমি স্প্যানিশ বাজানো শিখবো। যে স্যার আসতেন উনি আমাকে বলতেন, তুমি হচ্ছে আমার সব থেকে ছোট্ট বাচ্চা স্টুডেন্ট, আমার এত বাচ্চা স্টুডেন্ট কেউ নেই, কিন্তু তুমি সবচেয়ে বেশি ভালো স্প্যানিশ বাজাতে পারো। আর উনি যেহেতু উষা উর্তুপের একটা গ্রুপের সাথে উনি যুক্ত ছিলেন, আমাকে সবসময় উনি বলতেন যে ওখানে তোমাকে নিয়ে যাবো। ওটা হচ্ছে কোন্নগরে ছিল ওই গ্রুপটা, ওখানে তোমাকে নিয়ে যাবো, তোমাকে আমার স্টুডেন্টদের দেখাবো যে কত ছোট্ট বাচ্চা আমি তুমি, আর কত সুন্দর তুমি স্প্যানিশ মানে বাজাতে শিখে গেছো। আমি 6 মাসের মধ্যে আমাকে যে স্প্যানিশটা কিনে দিয়েছিলেন, ওটাই স্যারই কিনে দিয়েছিলেন, বলেছিলেন 1 বছর তুমি এটাতে প্র্যাকটিস করো। তো আমি 6 মাসের মধ্যে ওটা কমপ্লিট করে ফেলেছিলাম স্প্যানিশ বাজিয়ে। আর আমাকে বলেছিল যে, মাকে তখন বলেছিল 6 মাসের মধ্যে তো কমপ্লিটই করে ফেলেছে 1 বছরের টাস্ক, ওর এখন আর ইলেকট্রিক স্প্যানিশ চাই, এরকম বলেছিলেন উনি। তো লাইফে মোটামুটি সব কিছু শিখেছি, সব কিছু জেনেছি, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে এগোবো, কোনো একটা বিষয়কেই অবলম্বন করে লাইফে দাঁড়াবো, সেরকম কিন্তু কখনো মনেই হয়নি কিছু। এখন যখন সবাইকে দেখি না, কেউ এটা করছে, কেউ ওটা করছে, এটা নিয়ে ভাবছে, বা কেউ যখন ইউটিউবে বসেও একটা গান গায় বা একটা কিছু করে, তখন মনে মনে ভাবি ইস আমার গানের গলা নষ্ট হয়ে গেছে, আমার নাচের সেই আর নেই, কোনো কিছু লাইফে সেরকমভাবে করা হলো না। তো এই জিনিসগুলো সেই সময়, আমাদের সময় বিশেষ করে আমি দেখেছি অনেকের মধ্যে এই জিনিসগুলো ছিল। মানুষে না বুঝতে পারতো না লাইফে কী নিয়ে এগোবে, কোনটা করবে, কোনটাকে অবলম্বন করেই সে জীবনে দাঁড়াবে। এখন দেখি ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে, যে আমি গান শিখছি মানে গানই শিখবো, এটা এটা ধরেই আমি দাঁড়াবো। আমাদের সময় আমি দেখছি আমার বন্ধু বান্ধব অন্যদেরও সবাই সব কিছু শিখছে, সব কিছু করছে।
ছেলেমেয়েরা অনেক বেশি ফোকাসড। তখন এত কিছু ছিল না যে তুমি এটাকে নিয়ে এত কিছু ভাববে, বেটার জন্য এত কিছু রাস্তা খোলা, সব কিছুর জন্যই প্ল্যাটফর্ম রয়েছে। তুমি আর কিছু করো না করো, ইউটিউবে বসেই তুমি কত কিছু করে ফেলতে পারবে। আমাদের সময় যদি থাকতো তাহলে কত ভালো হতো, এগুলো আমি খুব বুঝি। বা অনেকের বাড়িতেও, যেমন আমার মা বলো, নিজের জীবনেই আমার মা কত ব্যস্ত হয়ে পড়েছিল। সবসময় তো তার পক্ষে বলাও সম্ভব ছিল না যে লাইফে এটাই কর মামন, এইভাবেই দাঁড়াবি, এটা নিয়ে এগো, এটা নিয়ে কর। কখনো করা হয়নি, কখনো কেউ বলেও নি। নিজেদের লাইফের ডিসিশন নিজেই নিয়েছি, কি করব কি না করব। একটা সময় পর মনে হচ্ছে নাচ গান এসব ফালতু জিনিস, এগুলোর পিছনে মানে টাইম ওয়েস্ট করছি, পড়াশোনা ভালো করে করতে হবে। আমি কিন্তু খুব আফসোস হয় মনে মনে যে এগুলো করলে এরম হতো, ওরম করতো, ওগুলো হলে ওরম হতো। বা ধরো যখন আমাদের বিয়ে হলো তখন যদি ইউটিউব থাকতো, কত সুন্দর ব্লগিং করতে পারতাম, কত সুন্দর এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, অনেক আগে থেকে অনেক কিছু করতে পারতাম। এগুলো খুব মনে হয় দেখবে। তাই সঠিক সময় না সঠিক জিনিসটা করা খুব দরকার, খুব দরকার। আমার ছোটবেলায় শুধু আমার এক বান্ধবী আছে। আমার ওই বান্ধবীর বাবা হচ্ছে দেশ যে পত্রিকা, সেখানে উনি লেখালেখি করতেন। উনি একজন অনেক বড় মাপের মানুষ। উনি মানে ওনার মানে আমরা আমাদের পাঠ্যপুস্তকেও পর্যন্ত পড়েছি। আমার ওই বান্ধবীর বাবার নাম আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি, আমি নাম বলতে পারবো না। তো ওই আমার বান্ধবীকেই শুধু দেখেছি ও লাইফে নাচ নিয়ে এগিয়েছে। যখন আমরা এইচএস পরীক্ষা দিয়েছি, ও আর এইচএস পরীক্ষা দিল না সে বছর। ও চলে গেল কেরালায়, চলে এসেছিল নাচের জন্য। নাচ শিখলো, ও কথাকালি ডান্স শিখতো। ওই একমাত্র এগোলো নাচ নিয়ে। আমরা তখন বলতাম কি বোকামি করছিস, কি বোকামি করছিস, তুই পরীক্ষা দিবি না, পড়াশোনাটাই তো ইম্পর্টেন্ট লাইফে। কিন্তু বলো না, পড়া আমি পড়ে নেবো। ঠিক এইচএস পরীক্ষার সময় কেরালায় চলে আসলো ডান্স। তো এখানে এসেও ডান্স শিখলো। তারপর ওই যে এইচএস পরীক্ষা হয়ে গেল আমাদের, ওর সাথে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু তার আগে আমরা একসাথে কত জায়গায় ঘুরেছি, ফিরেছি, বেরিয়েছি, কফি হাউসে বসে আড্ডা মেরেছি। কারণ আমাদের মাঝে মাঝে কলকাতায় যেতে হতো, এটা ওটা কিনতে হতো, তখন আমরা কফি হাউসে যেতাম, আড্ডা মারতাম ওখানে বসে বসে সব বন্ধুরা মিলে। তারপর যখন এইচএস পরীক্ষা হয়ে গেল, কলেজ পাশ করে গেলাম। কলেজ পাশ করে গিয়ে আমি চাকরির জন্য তখন খুঁজছি, চাকরিও পেয়ে গেলাম। চাকরি করলাম 6 মাস, চাকরি করে বিয়েও করে ফেললাম। বিয়ে ঠিক করে ফেলে যখন আমি অয়নের সাথে বাইরে চলে গেছি, বাইরে পন্ডিচেরিতে চলে গেছি, পন্ডিচেরি থেকে ব্যাঙ্গালোর চলে এলাম। এতগুলো বছর কেটে গেল। তারপর যখন ওই বান্ধবীকে ফেসবুকে পেলাম, এখন দেখছি ওই আমেরিকায় বসে আছে, ওই একা আমেরিকায় বসে আছে। আর আমরা একসাথে তখন মানে বসে বসে বলতাম আমরা কিন্তু ভবিষ্যতে বিয়েও করবো না, আর বাচ্চা কাচ্চা মানুষ করবো না, আমাদের জীবনটা অন্যরকম করে কাটাবো, অন্য মেয়েদের মতন আমরা একদম কাটাবো না। আমরা এরম ধরনের কথা বলতাম, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে। তো 4-5 জনই, কলেজেরও 3 বন্ধু ছিল, আর স্কুলেরও আমরা 2 বন্ধু, সব মিলে আমরা 5 বান্ধবী। 5 বান্ধবীর মধ্যে আমাদের একটা বান্ধবী আমরা আজ অব্দি বাচ্চা নিইনি। আমি শুধু বিয়ে করেছি, আমার আর 2 বান্ধবীও বিয়ে করেছে, ওরা তো চাকরিও করে। এক বান্ধবী ব্যাঙ্গালোরেই আছে, মাঝে মাঝে ও এখানে আসে চাকরি করতে, কিন্তু ও পুরো সারা জীবন থাকতে পারে না, তারপর আবার ও চলে যায়। IBM-এ চাকরি করেছে ও ব্যাঙ্গালোরে। তো মাঝে মাঝে ওই কলকাতায় চলে যায়, মাঝে মাঝে ব্যাঙ্গালোরে আসে। ও বাচ্চা নেয়নি। আমার এই বান্ধবী, ও তো বিয়েই করেনি। ও আমরাই একমাত্র বলতাম বিয়ে করবো না, বাচ্চা নেবো না, সংসার করবো না। ও বিয়েও করেনি, বাচ্চাও নেয়নি, সংসারও করেনি, ফাটিয়ে আছে, খুব ফাটিয়ে আছে, খুব ভালো আছে। এখন অবশ্য ফিরে এসছে, এখন ওরা আমেরিকায় নেই, এখনও যাদবপুরে থাকে, কলকাতা যাদবপুরে, ওখানেও থাকে। অনেক বড় ডান্সার, আমাদের এখানে প্রোগ্রাম করতে আসে, আমাকে মাঝে মাঝে বলে তোকে ফ্রিতে টিকিট দেবো, কিন্তু আমার না যাওয়া হয় না, কারণ ওদের প্রোগ্রামটা হয় কোরামঙ্গলে। ওখানে যেন কোথায় যেন এটা স্টেজটা, ওদের ফাংশনের জায়গাটা যেন কি নাম ছিল, আগেরবারও আমাকে বলেছিল আসতে, যে তুই ব্যাঙ্গালোরে আছিস তুই আয়। আমি ওকে বলেছি তুই আমার বাড়িতে আয়, কিন্তু এতটা দূরত্ব, কোরামঙ্গলা থেকে আমাদের বাড়ি অনেকটা দূরত্ব, আর আসেও গ্রুপের সাথে, হয়ে ওঠে না। তো আমার ওই বান্ধবীও বিয়ে ঠিক করেনি, বাইরে রয়েছে। তো ওকেই একমাত্র দেখেছি নাচ নিয়ে ও একমাত্র এগিয়েছে। তারপরেও কিন্তু নাচ টাচ কমপ্লিট করে, মানে ওর যে সেই সময় পরীক্ষাগুলো ছিল কমপ্লিট করে, পরেও পড়াশোনা করেছে, করে ঠোরে মানে প্রাইভেটে যে পড়াশোনাগুলো করে ওগুলো করেছে, করে পরীক্ষা দিয়েছে, দিয়ে ঠিক গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছে। আমি ওকে একদম খুব ফোকাসড। তো লাইফে যখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি না, মাঝে মাঝে এই কথাগুলো খুব মনে পড়ে, তাই আজকে শেয়ার করলাম। যেগুলো মাথায় চলে আমি সেগুলোই শেয়ার করি, সেদিন সেই নিয়েই কথা বলি। মনে হয় যে হ্যাঁ, আমার মনের কথাগুলো আমি বার করে আনতে পারলাম এই ক্যামেরার সামনে, তাই বলছি। আমার আর 2 বান্ধবী আছে, সেও ব্যাংকে চাকরি করে, সেও কলকাতায় আছে। আরেক বান্ধবী আছে, তার হাজব্যান্ড নেই, তার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছিল, কত বছর এক্সপায়ার হয়ে গেছেন উনি, মিলির বর। তো আমার ওই বান্ধবীও ভালো চাকরি করে, ব্যাংকে চাকরি করে। তো ওই বান্ধবী একমাত্র, ওর হাজব্যান্ড নেই আর,
কিন্তু আমরা কেউই কিন্তু এই একটা জিনিসই রেখেছি, কেউ আমরা ইচ্ছে করে নিজে যেচে বাচ্চা নিয়ে নিই। আমাকে এসে অনেকে তোমরা জিজ্ঞেস করো দিদি তোমার বাচ্চা কোথায়, তোমার ইয়ে কোথায়। তো আজকে আমি এটাও জাস্ট একটা ছোটো করে বলে রাখলাম। তো মানুষে যেটা যেটা ভাবে, যেটা যেটা করবে, যেভাবে তার জীবন কাটাবে, সবসময় কিন্তু সেভাবে হয় না। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সে চাইলে পালন করতে পারে, যেটা আমি পেরেছি। অনেকে পারে না, আমি পেরেছি, আমার মতন করে কিছুটা হলেও কাটিয়েছি। তো এখন যখন আমার ওই বান্ধবী আসে, খুব বলে যে তুই কিন্তু একটা কথা রাখতে পারিসনি, তুই বলেছিলিস তুই বিয়ে ঠিক করবি না, এরমভাবে লাইফ কাটাবো, তুই কিন্তু পারিসনি, তুই এটা করিসনি। তো এই যাই হোক, কথার ছলে অনেক কথা বললাম, যা যা মনে পড়ছিল তাই তাই বললাম। আরও অনেক কথা আছে, যেরকম যেরকম মনে পড়বে সেরকমভাবে আমি শেয়ার করব। তো চলো আজকে বাই।